গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছিলেন তাতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কাতার। ইসরায়েলের বিমান হামলার ব্যর্থতার পর এবং নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার কারণে কাতারের কূটনৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে। এখন মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে কাতারের প্রভাব অনেক বেড়ে গেছে। চলতি সেপ্টেম্বরের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল যে বিমান হামলা চালায় তা হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ছিল, কিন্তু হামলাটি ছিল পুরোপুরি ব্যর্থ। হামাসের কোনো নেতা নিহত হয়নি, বরং উল্টো কাতার এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব অর্জন করে। দীর্ঘদিন ধরে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর রয়েছে, সেখানে হামাস নেতারা নির্বাসনে থেকে কাজ করেন, ফলে কাতার বরাবরই ইসরায়েলের নজরে ছিল। তবে এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন ইসরায়েল ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না। এই আশ্বাস ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনারই একটি অংশ। এই পরিকল্পনা সফল হবে কিনা তা এখনো অনিশ্চিত। এতে গাজার যুদ্ধবিরতি হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি মিলবে এমন আশা করলেও বাস্তবতা ভিন্ন হতে পারে। তবে এক বিষয়ে সবাই একমত, এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে কাতার। ইসরায়েলের হামলার কয়েকদিনের মধ্যেই বহু আরব দেশের শীর্ষ নেতারা দোহায় ছুটে যান, অথচ কয়েক বছর আগেই 2017 সালের উপসাগরীয় সংকটে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের ওপর অবরোধ দিয়েছিল। তখন কাতারকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে চেয়েছিল তারা, কিন্তু এবারের ইসলামিক সম্মেলনে সেই শত্রুতার চিহ্নটুকু ছিল না, বরং ছিল কাতারের প্রতি সংহতি, প্রশংসা ও সহযোগিতার বার্তা। নেতানিয়াহুর প্রকাশ্যে ক্ষমা কাতারে ব্যাপক সন্তুষ্টির জন্ম দিয়েছে। তারা শুধু নিজেদের মধ্যস্থতাকারী ভূমিকা ধরে রাখেনি, বরং মিশরের মতো দেশগুলোকে পাশে ঠেলে দিয়েছে, যারা আগে কখনো হামাসের ঘনিষ্ঠ ছিল না। মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া খুবই বিরল ঘটনা। বিশেষ করে কোনো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে মাথা নত করে ক্ষমা চাওয়া রাজনৈতিকভাবে অপমানজনক হিসেবেই ধরা হয়। ফলে এই ঘটনা কাতারের মর্যাদা বাড়িয়েছে এবং মার্কিন রাজনীতিতে দেশটির প্রভাব যে কতটা গভীর তা আবারও প্রমাণ হয়েছে। সব মিলিয়ে গাজা যুদ্ধ নিয়ে কাতার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাস আর যুক্তরাষ্ট্র দুই পক্ষই কাতারের উপর নির্ভর করছে। আগে অনেকেই কাতারকে সন্দেহ করলেও এখন সবাই কাতারকে গুরুত্ব দিচ্ছে। গাজা যুদ্ধ শেষ হবে কিনা বলা কঠিন হলেও কাতার যে বড় সাফল্য পাচ্ছে এটা স্পষ্ট। ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার শ্যাডো ফ্লিট। ফ্রান্সের সেনারা পশ্চিম উপকূলের সেন্ট নাজায়ারের কাছে নোঙর করা একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। জাহাজটি ডেনমার্কের রহস্যজনক ড্রোন হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ট্যাঙ্কারটির কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন এটি রাশিয়ার সেই গোপন বহরের অংশ যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহৃত হয়। মাখর ভাষায়, আমরা এই জাহাজটি থামাতে সক্ষম হয়েছি, এটি একটি সঠিক পদক্ষেপ। আটক হওয়া ট্যাঙ্কারটির নাম পুষ্পা বা বরাকায়। ফরাসি নৌবাহিনীর অভিযানে জাহাজটি জব্দ করা হয়। স্থানীয় গণমাধ্যম AFP-কে জানায় ট্যাঙ্কারটি বেনিনের পতাকা বহন করছিল এবং এটি EU নিষেধাজ্ঞার তালিকাভুক্ত রুশ জাহাজগুলোর একটি। গত সপ্তাহে এই ট্যাঙ্কারটি ডেনমার্ক উপকূল ঘেঁষে চলাচল করছিল। সেই সময় দেশটির বিমানবন্দর ও সামরিক স্থাপনার উপরে একের পর এক ড্রোনের উপস্থিতি বিশাল অস্থিরতা তৈরি করে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ঘটনাকে হাইব্রিড আক্রমণ আখ্যা দিয়ে বলেন এর পেছনে কোনো পেশাদার শক্তি কাজ করেছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া এসব ট্যাঙ্কারকে ইউরোপের বিরুদ্ধে ড্রোন হামলার জন্য ব্যবহার করছে। তিনি বলেন, এটি আরও একবার প্রমাণ করেছে যে বাল্টিক সহ ইউরোপের সমুদ্রপথে রুশ ট্যাঙ্কারের প্রবেশাধিকার বন্ধ করা জরুরি। প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। জাহাজটির নাবিকদের বিরুদ্ধে অভিযোগ তারা জাহাজের জাতীয়তা প্রমাণে ব্যর্থ হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে ট্যাঙ্কারটি গত 20 সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গের একটি রুশ টার্মিনাল থেকে রওনা দেয়, এরপর ডেনমার্ক হয়ে ফ্রান্স উপকূলে আসে। ঘটনাটি শুধু ফ্রান্স ও ডেনমার্কেই সীমিত নয়, নরওয়েতেও গত সপ্তাহে বিমানবন্দরের কাছে একাধিক ড্রোন দেখা গেছে। জার্মানির উত্তরাঞ্চলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপর সন্দেহজনক ড্রোন উড্ডয়নের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে রুশ যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে ন্যাটো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সর্বশেষ এই ট্যাঙ্কার আটকের ঘটনাকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছে। বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নিয়ে একেবারেই বিচলিত নন। তার একমাত্র লক্ষ্য হলো দুর্নীতি মামলা এড়িয়ে যতটা সম্ভব ইসরায়েলের ক্ষমতায় থাকা। তবে ইসরায়েল নিয়ে চিন্তিত কট্টর ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গেছে বিশ্বজুড়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েলের হেরে যাওয়া নিয়ে। ইসরায়েলের এই পরাজয় নিয়ে মিডল ইস্ট মনিটরে পাক ফিলিস্তিন ফোরামের সদস্য হাসান বোখারি একটি প্রতিবেদন লিখেছেন। তার নির্বাচিত অংশ তুলে ধরা হলো। পরিস্থিতি পাল্টাতে তারা একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল পুনরায় ব্যবহার করেছে, দোষ সম্পূর্ণরূপে ভিকটিমের উপর চাপিয়ে দেওয়া। এই কৌশলটি 2000 সালে ক্যাম্প ডেভিডের ব্যর্থতার পরেও কাজে লাগানো হয়েছিল, যখন বিল ক্লিন্টন এবং এহুদ বারাক আলোচনা ব্যর্থ হওয়ার সব দোষ ইয়াসির আরাফাতের উপর চাপিয়ে দেওয়া হয়। পুরনো এই মার্কিন ইসরায়েলি কৌশল এবারও প্রয়োগ করা হয়েছে। এখানে ইসরায়েলের একটি প্রস্তাবকে আমেরিকার প্রস্তাব হিসাবে উপস্থাপন করা হয়, আর আরবরা তা গ্রহণ করলেই ইসরায়েল তখন সেই প্রস্তাবকে নিজেদের সুবিধামতো বদলে ফেলে। তবে এটি 2000 সাল নয়, 25 বছর পেরিয়ে গেছে। হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না। তাদের কিছু বলির পাঠার প্রয়োজন। দুঃখজনকভাবে তারা সেই বলির পাঠা খুঁজে পেয়েছে কথিত মুসলিম বিশ্বেই। কেউ প্রশ্ন করতে পারে, কি কারণে এই 8টি মুসলিম দেশ এমন জঘন্য বিশ্বাসঘাতকতায় অংশ নিল? মনে হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী দেশের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে। যেমন অজনপ্রিয় ও অবৈধ সরকারগুলোর টিকে থাকার জন্য ট্রাম্পের সমর্থন প্রয়োজন। ধারণা করা হচ্ছে এই দেশের মধ্যে রয়েছে মিশর এবং পাকিস্তান। সিরিয়ার একটি অংশে ভাগ বসানোর সুযোগ রয়েছে তুরস্কের। ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় তৈরি হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক সুবিধা লাভেরও সুযোগ রয়েছে তাদের। পাশাপাশি যুদ্ধ চললে ইসরায়েলি আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে অস্বীকার করবে, এই ভয়েও কাজ করছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের। নির্মম পরিহাস হচ্ছে জুরাসের মতো এই দেশগুলো তাদের বিশ্বাসঘাতকতার ফল দিন দিন উপভোগ করতে পারবে না। কোনো বিদেশি শক্তির পুতুল হয়ে উঠলে জনপ্রিয়তাহীন ও অবৈধ সরকারগুলোর দুর্বলতা আরো বেড়ে যায়। সিরিয়া নিয়ে ইসরায়েলের স্পষ্ট নীতি আছে। সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ও শক্তি অর্জন করার আগ পর্যন্ত ইসরায়েল দেশটিকে স্থিতিশীল হতে দিবে না। আর গাজার ধ্বংসাবশেষ ও লাশের উপর দাঁড়িয়ে যারা অর্থনৈতিক লাভ ও নিরাপত্তার আশা করছে, তারা শিগগিরই জানবে যে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনাটি ইসরায়েলের জন্য নাৎসি জার্মানির বৃহত্তর জার্মানি প্রকল্পের মতোই অবিচ্ছেদ্য। এই বিরাট বিশ্বাসঘাতকতা ফিলিস্তিনি প্রতিরোধকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছে। আগেও তারা মুসলিম দেশগুলো থেকে উল্লেখযোগ্য সহায়তা পাচ্ছিল না, এখন তারা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়েছে। চলুন জেনে নেই ফিলিস্তিনি প্রতিরোধের সামনে কি কি বিকল্প আছে।
ট্রাম্পের পরিকল্পনা মেনে নিলে কেবল নেতানিয়াহুরই জয় হবে, যে জয় তিনি এখনো যুদ্ধক্ষেত্রে পাননি। কিন্তু এতে গণহত্যা থামবে সেটিও নিশ্চিত হবে না। পরিকল্পনাটিতে ইসরায়েলি জিম্মিদের পুনরুদ্ধার করার পরে ইসরায়েলের পক্ষে সব প্রতিশ্রুতি থেকে সরে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করলে নেতানিয়াহু ও তার আমেরিকান মিত্ররা 8টি গুরুত্বপূর্ণ মুসলিম দেশের পরোক্ষ সমর্থন নিয়ে গণহত্যা পুনরায় শুরু করতে পারবে। একই সঙ্গে হামাসকে বাধা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করে বয়ানের লড়াইয়ে সুবিধা আদায় করে নিতে পারবে। সম্ভবত ফিলিস্তিনি প্রতিরোধের জন্য সেরা বিকল্প হল ট্রাম্প পরিকল্পনার অস্পষ্ট বিষয়গুলির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সুদৃঢ় গ্যারান্টি চাওয়া। নিঃসন্দেহে ট্রাম্প ও নেতানিয়াহু সেই গ্যারান্টি দেবেন না। তারা তাদের নিজস্ব অসৎ উদ্দেশ্য পূরণের জন্য হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে বলে তেমনটি চিত্রিত করার চেষ্টা করবেন। তবে তাদের এই দাবি ভিত্তিহীন প্রমাণিত হবে এবং গণহত্যা পুনরায় শুরু হলেও বয়ানের লড়াইয়ে ফিলিস্তিনি প্রভাবশালী থাকবে। গণহত্যা পুনরায় শুরু হলে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের সম্ভাবনাও কমে যাবে। ফলে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে ফিরে আসার আশাও ভেঙে যাবে। ফিলিস্তিনি প্রতিরোধ যদি আগামী বছর ইসরায়েলিদের ভোটে নেতানিয়াহু ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত টিকে থাকে, তাহলে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় ডুবে যাবে। এমনটি হলে গাজা উপত্যকা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করবে। মুসলিম বিশ্বের 8টি প্রভাবশালী দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান এবং মিশর তাড়াহুড়ো করে ট্রাম্পের 20 দফা পরিকল্পনাটির অনুমোদন দিয়ে দিয়েছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি বিরাট বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু বলা যায় না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। মিডল ইস্ট মনিটরে হাসান বোখারি এ নিয়ে একটি বিশেষজ্ঞ মতামত লিখেছেন, যার সংক্ষিপ্ত অংশ তুলে ধরা হলো। মনে হচ্ছে মুসলিম বিশ্বের এই 8টি দেশ নিজেরাই পুরনো মার্কিন ইসরায়েলি কৌশলের শিকার হয়েছে। নেতানিয়াহু ট্রাম্পের পরোক্ষ সমর্থনে এই 20 দফা পরিকল্পনার মূল পয়েন্টগুলো সাজিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ঘোষণা করেন ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠিত হবে না এবং ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিশাল অংশ দখল করে থাকবে। মুসলিম বিশ্বের কাছে ট্রাম্পের দেওয়া একটি প্রতিশ্রুতি ছিল ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না। নেতানিয়াহু সেটিও বাদ দিয়ে দিয়েছেন। যদিও নেতানিয়াহু বিপজ্জনক হারে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং সম্প্রসারণ করায় ট্রাম্পের সেই প্রতিশ্রুতি অর্থহীনই ছিল। ট্রাম্পের শান্তি পরিকল্পনার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলো, যা 8টি মুসলিম দেশ মেনে নিয়েছে। একজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগেই সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। এতে করে নেতানিয়াহুকে সব জিম্মি পাওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তি থেকে সরে আসার সুযোগ দেওয়া হয়েছে। গাজা শাসন করবে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষ, যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ মিডিয়া যে ব্যক্তিকে গণবিধ্বংসী প্রতারণার হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছে, সেই টনি ব্লেয়ার থাকবেন ভাইসরয় হিসেবে। হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে। এই কাজটি সম্পন্ন হবে এই মুসলিম দেশগুলোর বাহিনীর সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স দ্বারা। অথচ ইসরায়েলি বাহিনী গাজার বিশাল অংশ দখল করে থাকবে এবং যতক্ষণ না তারা আইএসএফ এর কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ তাদের প্রত্যাহারের বিষয়ে ভেটো দেওয়ার অধিকার থাকবে। চুক্তিতে বহুবার নতুন গাজা যেন তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি না করে এই কথাটির উল্লেখ রয়েছে। এর মাধ্যমে গণহত্যা ও যুদ্ধের জন্য নির্যাতিত ভিকটিমদেরকেই দোষী করা হয়েছে, অথচ তাদেরই ভূমি দখল করে বর্বরতা চালানো হচ্ছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের প্রত্যাহারের কোনো সময়সীমা নেই, তবে ইসরায়েল গাজা উপত্যকার অভ্যন্তরে অনির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিধিতে অনির্দিষ্টকালের জন্য দখল করে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যে কোনো অগ্রগতিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের একটি অস্পষ্ট শর্তের অধীন করা হয়েছে, যেখানে যথেষ্ট সংস্কার করেছে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইসরায়েলের কাছেই থাকবে। মুসলিম নেতাদের নীরব সম্মতিতে ট্রাম্প আরও ঘোষণা করেন যে হামাসকে আগামী 3 বা 4 দিনের মধ্যে এই পরিকল্পনা মেনে নিতে হবে, অন্যথায় তিনি নেতানিয়াহুকে নতুন উদ্যমে গণহত্যা পুনরায় শুরু করার জন্য পূর্ণ সমর্থন দেবেন। সুতরাং ট্রাম্পের পরিকল্পনায় এটি কোনো শান্তি চুক্তি নয়, বরং এটি একটি চরমপত্র। এই চুক্তি ইসরায়েলের হাতে থাকা হত্যা ও অনাহারের মুখে থাকা 20 লাখ ফিলিস্তিনির জীবন ও মর্যাদাকে কাজে লাগিয়ে হামাসকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে।
8টি মুসলিম দেশ কর্তৃক এই পরিকল্পনা গ্রহণ করে আব্রাহাম চুক্তির চেয়েও বড় বিশ্বাসঘাতকতা করছে। কারণ আব্রাহাম চুক্তি অন্তত 21 শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার আগে হয়েছিল। এই পরিকল্পনাকে সমর্থন করে 8টি মুসলিম দেশ ফিলিস্তিনিদের আগ্রাসী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অন্যদিকে ইসরায়েল এবং তার গণহত্যার কাজগুলোকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। তারা বিশ্বজুড়ে চলমান বয়ানের লড়াইকে ইসরায়েলের পক্ষে ঘুরিয়ে দিতে একটা বড় আঘাত এনেছে। এটি বিখ্যাত পাকিস্তানি চিন্তাবিদ ইকবাল আহমেদের একটি উক্তি মনে করিয়ে দেয়, আমরা দুর্বৃত্তদের সময়ে বাস করছি। এটি মুসলিম ইতিহাসের অন্ধকার যুগ, আত্মসমর্পণ ও দালালির যুগ, যা উন্মাদনা দ্বারা পরিচালিত। হাসান বুখারী আরও লিখেছেন, অনেকদিন ধরেই ইহুদিরা বেশ চিন্তিত। হলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া জগৎ পর্যন্ত সব দিকেই ইসরায়েলকে বয়কট করার দাবি জোরালো হচ্ছে। বিশ্বজুড়ে তরুণ সমাজের কাছে ইসরায়েল এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হয়ে উঠছে। এমনকি ইহুদিবাদীদের শক্ত ঘাঁটি আমেরিকাতেও তরুণ প্রজন্ম ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের অনেকে এখন ইসরায়েলকে কৌশলগত বোঝা মনে করছেন। তারা গাজায় ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসী যুদ্ধগুলোর জন্য আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। তাদের যুক্তি, কোটি কোটি মার্কিন করদাতার অর্থ এবং গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ একটি গণহত্যার কাজে লাগানো হচ্ছে, যা কেবল বিশ্বজুড়ে আমেরিকার প্রতি ঘৃণা তৈরি করবে। বিশ্বজুড়ে গাজা যুদ্ধ নিয়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েল হেরে যাচ্ছে। ফের হুঙ্কার ছাড়ল ইরান। ইরানি ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে অনেকটা আন্দাজ করতে পেরেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এবার যেন সেই যুদ্ধের কথাই ফের মনে করিয়ে দিল ইরান। مذاکره به طور مستقیم رد شده اما مذاکره به طور غیر مستقیم। পশ্চিমাদের ক্রমাগত চাপ ও হুমকির মুখেও ইরান তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথা তুলে ধরছে, দিচ্ছে হুমকিও। রেভলিউশনারি গার্ডসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সতর্ক করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রয়োজন অনুযায়ী বিস্তৃত করা হবে, যাতে যে কোনো টার্গেটে পৌঁছাতে সক্ষম হয়। এই ঘোষণাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। রেভলিউশনারি গার্ডসের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রয়োজন অনুযায়ী যে কোনো সীমায় পৌঁছে যাবে এবং তেহরান পশ্চিমাদের চাপের সব চেষ্টা উপেক্ষা করে নিজের পরিকল্পনায় কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমা আরোপের দাবি জানিয়েছে, যা পারমাণবিক চুক্তি ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমারা মনে করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল দিতে পারে এবং সেই অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। তেহরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পরিসর প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। জুনে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্য করে হামলা করলে তেহরান নিরাপত্তায় পরিবর্তন আনে। এখন তারা ঝুঁকি কমাতে পূর্ব দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে। এ কারণে ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। মোহাম্মদ জাফর আসাদি ফার্সকে বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিসরে পৌঁছবে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের শক্তি ও পরিসর ইসরায়েলের জুন মাসের আক্রমণের মাত্র 12 দিনে সীমাবদ্ধ রাখতে সহায়তা করেছে। তেহরান পাল্টা জবাবে ইসরায়েলের ভূখণ্ডে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান কাতারে আল উদেইদ ঘাঁটিতে আমেরিকাকে পাল্টা হামলা করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত শেষ করতে যুদ্ধবিরতি ঘোষণা করেন। এই যুদ্ধে ইরান ও ইসরায়েল উভয় নিজেদের জয়ী দাবি করে। এই পরিস্থিতিতে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর স্পষ্ট সংকেত দিয়ে পশ্চিমাদের চাপে ঠেলা ধাক্কা চালিয়ে যাচ্ছে। এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। সামনে যে কোনো সময় নতুন সংকট সৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দেয় এটি। তাই এখন সতর্কতা অবলম্বন করে কূটনৈতিক পথে সমস্যার সমাধান করা খুবই জরুরি। মুসলিম বিশ্বের যে কোনো বিপদে প্রতিরোধের মশাল হাতে এগিয়ে আসে ইরান। সেই ধারায় এবার বিপদে পড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিরার পাশে দাঁড়ালো তেহরান। গাজার মানুষের জন্য ত্রাণবাহী এই নৌবহর ইসরায়েলি হামলার মধ্যেও এগোচ্ছে অদম্য সাহসের সঙ্গে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সমতুল্য। তিনি বিভিন্ন দেশ থেকে আগত ফ্লোটিলার কর্মী এবং তৃণমূল পর্যায়ের মানবিক সংগঠনগুলোর প্রচেষ্টা প্রশংসা করেছেন। ইরানকে ফিলিস্তিনের মিত্র হিসেবে ঘোষণা করেছে সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলো। তেহরান ফিলিস্তিনি যোদ্ধাদের আকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে কয়েক দশক ধরে। এই সমর্থনের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের পাশে দাঁড়িয়েছে ইরান, যারা গাজার মানুষদের জন্য সহায়তার হাত বাড়াচ্ছেন। গাজার উদ্দেশ্যে যাত্রা করে নৌবহরকে আটকে ইসরায়েল নিজেদের আগ্রাসী প্রাকৃতিক চিত্র আবারও উপস্থাপন করেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা ঝড় বইছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তি ইরান কঠোর প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘনও বলছেন তারা। ইরানের সঙ্গে তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি ও গ্রিস সহ নানা দেশে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। তুরস্ক এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও বর্তমান ইউর পার্টির প্রধান জেরেমিও এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন। ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, নৌবহর আটকে দেওয়া ও কয়েকজনকে আটক করা অপহরণ হিসেবে বিবেচিত হবে। ফ্লোটিলার তথ্য অনুযায়ী অভিযানে 40টিরও বেশি বেসামরিক নৌযান অংশ নিয়েছে, যেখানে প্রায় 500 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী। গাজা অভিমুখী ত্রাণবহর আটকে দেওয়ার ঘটনায় ইতালিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোমের সড়কে রাতভর হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। শুক্রবার দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডেকেছে। ইতালির পাশাপাশি জার্মানি, তুরস্ক, গ্রিস সহ বিভিন্ন দেশে ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, গাজার মানুষের জন্য সহায়তা পৌঁছে দেয়া আন্তর্জাতিক দায়িত্ব এবং এটি রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে থাকা উচিত। ফ্লোটিলার মূল লক্ষ্য স্পষ্ট, ইসরায়েলের অবরোধ ভাঙা এবং গাজার মানুষদের খাদ্য ও ঔষধ পৌঁছে দেয়া। বহরের সদস্যরা জানেন, তাদের সফলতা শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়াতেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক সমাজকে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক বার্তা পাঠানোরও সুযোগ।